গুড ইভিনিং সবাইকে। আজ হলো 22 আগস্ট শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সিংলার জল ফুঁসে ঢুকছে একাধিক গ্রামে, আতঙ্কে নদী তীরবর্তী মানুষ, প্রশাসনকে এখনই পদক্ষেপ করার আর্জি। হঠাৎ উজান থেকে নেমে আসা জলের তুলে সিংলা নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করায় আতঙ্ক ছড়িয়েছে নদী তীরবর্তী একাধিক গ্রামে। নদীর জল ফুঁসে বিভিন্ন নিচু এলাকা ও গ্রামে ঢুকতে শুরু করায় জলমগ্ন হওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় থই থই করছে নদীর জল, কোথাও কোথাও গ্রামের রাস্তাঘাট ও নিচু জমিতে জলমগ্ন হয়ে পড়েছে, ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নদীর জল আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, প্রতি বছর বর্ষার মরশুমে সিংলা নদীর জল বাড়লে নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়ে, বিশেষ করে বসন্তপুর, পল্লীশ্রী এবং ভৈরবনগর এলাকা। এবার ভারী বৃষ্টিপাত না হলেও হঠাৎ করে নদীর জল বাড়ছে, আর তাতে পরিস্থিতি নিয়ে আগেভাগেই আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে নদীর কাছাকাছি বসবাসকারী পরিবারগুলো নিজেদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চিন্তায় রয়েছেন। এদিকে নদীর জলস্তর আরও বাড়লে কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ইতিমধ্যেই বহু এলাকার কৃষকরা জমিতে জল ঢোকার আশঙ্কায় উদ্বিগ্ন। জল বাড়তে থাকলে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় কৃষকদের দাবি। স্থানীয়দের অভিযোগ, সিংলা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গন ও জল নিকাশির সমস্যা রয়েছে। বর্ষার সময় নদীর জল দ্রুত বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তাই নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। গ্রামবাসীদের পক্ষ থেকে নদীর জলস্তরের উপর নিয়মিত নজরদারি, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনিক দল মোতায়েন এবং প্রয়োজন হলে নিরাপদ স্থানে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার দাবি উঠেছে। পাশাপাশি জলমগ্ন এলাকাগুলোতে ত্রাণ ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুত রাখারও দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিংলা নদীর জলস্তর বাড়ায় বর্তমানে নদী তীরবর্তী একাধিক গ্রামের মানুষ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। নদীর জল আর কতটা বাড়ে এবং পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের তরফে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। অপরদিকে আহ্বায়ক কৌশিক রায়, পুরভোটে পরিচালন কমিটি বিজেপির সদস্য সচিব রাজদীপ রায়, গুরুত্ব পেলেন সুস্মিতা দিলীপও। দলীয় স্তরে শিলচর পুর নিগম নির্বাচন পরিচালনায় 19 সদস্যের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গঠন করলেন বিজেপির আসাম প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া। এই কমিটিতে রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কৌশিক রায়কে আহ্বায়ক মনোনীত করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে শিলচরের বিধায়ক ডক্টর রাজদীপ রায়কে। শিলচরের প্রথম পুর নিগম নির্বাচনে দলের ম্যানেজমেন্ট কমিটিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে আসা রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবকে। তাকে নিগম নির্বাচনের ইলেকশন ম্যানিফেস্টো কমিটিতে রাখা হয়েছে সদস্য হিসেবে। এদিকে এই কমিটি গঠনের মাধ্যমে বহুদিন পর বিজেপিতে দলীয় স্তরে গুরুত্ব দেওয়া হলো শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পালকে। 2021-এর বিধানসভা নির্বাচনে টিকিট না পেয়ে দল ছাড়ার প্রায় 2.5 বছর পর ফের বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি, কিন্তু এর পরবর্তী সময়ে বিভিন্ন নির্বাচন সহ দলের অন্যান্য কাজে তাকে সেইভাবে গুরুত্বই দেওয়া হয়নি। এবার পুর নিগম নির্বাচনের ম্যানেজমেন্ট কমিটিতে তাকে সদস্য মনোনীত করেছেন প্রদেশ সভাপতি। প্রত্যাশিতভাবেই কমিটিতে সদস্য করা হয়েছে লোকসভা সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং রাজ্যসভা সাংসদ কোনাদ পুরকায়স্থকে। পুর নিগম নির্বাচনে শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী প্রার্থী হতে পারেন, তার নাম নিয়ে মেয়র পদেরও চর্চা রয়েছে। কিন্তু এসব চর্চা চললেও তাকেও রাখা হয়েছে নির্বাচনী ম্যানেজমেন্ট কমিটিতে। কমিটিতে রয়েছেন উদারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, বড়খলার বিধায়ক কিশোর নাথ, কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, জেলা কমিটির 2 সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপালকান্তি রায়, প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায়, জেলা সহ সভানেত্রী চামেলি পাল, প্রাক্তন জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা এবং দলের 2 গুরুত্বপূর্ণ মহিলা সদস্য রীনা সিংহ ও সুস্মিতা পুরকায়স্থকে। শুক্রবার এই কমিটির নামের তালিকা প্রকাশের পর সমাজ মাধ্যমে পোস্ট দিয়েছেন কৌশিক রায়। কমিটির আহ্বায়ক বানিয়ে তার উপর আস্থা রাখার জন্য প্রদেশ সভাপতির প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে কমিটির বাকি সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী। তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন, বিজেপি শিলচরের প্রথম পুর নিগম নির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, 42টির 42টি ওয়ার্ডেই বিপুল ভোটের জয় হাসিল করবে।
অপরদিকে পর্যটক শূন্য মেঘালয় শিলংয়ে যাবেন না ডেউ সামাজিক মাধ্যমে, আর শিলংয়ে নয় বলছেন মোহনবাগান সমর্থকরাও। পর্যটক শূন্য মেঘালয়, বছরভর পর্যটকদের ভিড়ে গিজগিজ করা শিলংয়ের পুলিশ বাজার হা হা করছে। গাড়ি নিয়ে বসে রয়েছেন মেঘালয়ের চালকরা, কিন্তু যাত্রী নেই। হোটেল হোমস্টের বুকিং বাতিল করা হচ্ছে সারা দেশ থেকে। বাধ্য হয়ে রুমের ভাড়া কমাচ্ছেন হোটেল হোমস্টের মালিকরা, তাতে মিলছে না পর্যটক। মাত্র দুদিনে এই পরিস্থিতি প্রতিবেশী রাজ্য মেঘালয়ে। দেশ বিদেশের পর্যটকরা ঘুরতে গেলেও আসাম ও পশ্চিমবঙ্গের লোকেরাই বেশি ভিড় করেন মেঘালয়ে। আসামের লোকদেরও কাছাকাছি ছুটি কাটানোর জনপ্রিয় গন্তব্য হচ্ছে মেঘালয়ের বিভিন্ন স্থান। কিন্তু সামাজিক মাধ্যমে এখন আছড়ে পড়ছে ঝড়, মেঘালয়ে যাবেন না। দেশে অন্য কোনো স্থান নেই নাকি? গত দুদিন ধরে সামাজিক মাধ্যমে প্রচুর পোস্ট পড়ছে মেঘালয়ের পর্যটকদের উপর হিংসাত্মক ঘটনা নিয়ে, সঙ্গে আহ্বান আর শিলংয়ে নয়। বারবার হামলা হচ্ছে আসামের লোকদের উপর, তারপরও কেন শিলংয়ে যাবেন মনে করিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মেঘালয়ের পর্যটন ব্যবসা যে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে সেটা না বললেও চলে। হাসি ছাত্রদের দৌড়াতে দেশ বিদেশের পর্যটকরাও আর শিলংয়ে আসতে চাইছেন না। ডুরান কাপের সেমিফাইনালে মোহনবাগানকে সমর্থন করতে সুদূর কলকাতা থেকে এসেছেন সমর্থকদের এক দল। প্রায় 1200 কিলোমিটার গাড়ি চালিয়ে দলকে সমর্থন করতে এসেছেন কলকাতার ফুটবল ফ্যানরা। কিন্তু শুক্রবার কোনো মতে শিলং থেকে জোড়াবাটে পৌঁছে তারা বলেছেন, আর কখনো শিলংয়ে আসবো না। মেঘালয়ে এই অবস্থার মুখে পড়তে হবে কখনোই ভাবিনি। রাস্তায় বিভিন্ন স্থানে আমাদের গাড়ি আটকে হয়রানি করা হয়েছে। বিভিন্নভাবে বোঝানো সত্ত্বেও আমাদের কথা শুনেনি তারা। স্থানীয় ভাষায় কথা বলেছে, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। গড়ে মা বাবা স্ত্রী সন্তান রয়েছে, কীভাবে গড়ে ফিরবো বুঝতে পারছি না। কেরলের জনা কয়েক লোকও ঘুরতে এসে আটকে পড়েছিলেন শিলংয়েও। তারাও কোনো মতে জোড়াবাটে এসে পৌঁছেছেন। পর্যটকদের উপর এই ধরনের হয়রানিতে কেরলের বাসিন্দারা ক্ষুব্ধ। এই পরিস্থিতিতে আগামী কয়েক মাস মেঘালয়ের পথ যে আর কেউ পা মারাতে আসবেন না সেটা না বললেও চলে। কিন্তু মেঘালয়ের পর্যটন নিয়ে সামাজিক মাধ্যমে যে ধরনের নেতিবাচক প্রচার চলছে, তাতে সংঘাত শেষ হলেও প্রতিবেশী রাজ্যের পর্যটন কবে মাথা তুলে দাঁড়াতে পারবে বলা কঠিন। আসামের বাসিন্দারা অবলীলায় বলছেন, ব্লগ বানিয়ে শিলংয়ের প্রচার বন্ধ করুন, তার চেয়ে আসামের ডিমা হাসাও জেলার প্রচার করা হোক। অপরদিকে স্কুল চোর ছেলে মেয়েদের স্কুলে ফিরিয়ে আনতে রাজ্যে শুরু হলো শিক্ষাযাত্রা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন শিক্ষামন্ত্রী রনজ পেগু। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে শিক্ষাযাত্রা, প্রত্যাহ্বান থেকে আকাঙ্ক্ষার পথে। 2026-27 অর্থ বছরে স্কুল চোর ছাত্রছাত্রীদের চিহ্নিতকরণ, তালিকাভুক্তকরণ এবং মূল স্রোতে নিয়ে আসার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজাররা এবং সমগ্র শিক্ষার এডুকেশন ভলান্টিয়াররা স্কুল ড্রপ আউট ছাত্রছাত্রীদের চিহ্নিত করবেন এবং আনুষ্ঠানিক শিক্ষায় তাদের ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এছাড়াও প্রয়োজনে ছেলে মেয়েদের আবাসিক এবং নন আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে ও মুক্ত স্কুল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা হবে। এই কর্মসূচির আওতায় 23 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে সমীক্ষার কাজ চলবে। সমীক্ষার কাজে নিয়োজিত করা হয়েছে 2862 জন সমীক্ষক। কোনো শিশু যাতে শিক্ষা ব্যবস্থার বাইরে না থাকে তা নিশ্চিত করতে রাজ্য সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। সব শিশু যাতে শিক্ষা গ্রহণ অব্যাহত রাখার সুযোগ পায় এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, সেই লক্ষ্য নিয়ে শুরু হয়েছে শিক্ষাযাত্রা। শুক্রবার গুয়াহাটিতে জ্যোতিবিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা হয়। অপরদিকে গ্রামীণ সরকারি স্কুলের বেহাল দশা তুলে ধরতে গিয়ে বিজেপি শাসিত রাজস্থানে বাধার মুখে পড়ার অভিযোগ তুলল ককরোচ জনতা পার্টি। রাজস্থানে ভেঙে পড়া স্কুলের বদলে গোয়ালঘরে শিশুদের পড়াশোনা করতে হচ্ছে এমন অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দলের প্রতিনিধিদের মারধর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। স্বাধীনতা দিবসে মহারাষ্ট্রের হিঙ্গুলি জেলার সন্তক পিম্পুরি গ্রাম থেকে দেশ জুড়ে স্কুল ঠিক করো অভিযান শুরু করেছিলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক। সেই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জয়পুরের কাছে রামপুরা কানুয়ারপুরা গ্রামে পৌঁছান দলের একটি প্রতিনিধি দল। দলের অভিযোগ, গ্রামের সরকারি স্কুলের ছাদ ভেঙে পড়ায় বিপজ্জনক পরিস্থিতির মধ্যে শিশুদের গোয়াল করে বসিয়ে পড়ানো হচ্ছে। সেই পরিস্থিতি সরেজমিনে দেখতে যাওয়ার সময় একদল দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। দলের যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের কয়েকজন সদস্য আক্রান্ত হন। আশুতোষ রাঙ্কার দাবি, স্কুলের পরিবর্তে গোয়াল করে শিশুদের পড়াশোনা করার বিষয়টি প্রকাশ্যে আনার কারণেই
তাদের উপর হামলা চালানো হয়েছে। তার অভিযোগ, হামলার সময় দুষ্কৃতীরা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। ঘটনার ছবি ও ভিডিও থাকা সত্ত্বেও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি বলেও দাবি করেন তিনি। দলের সহ আহ্বায়ক আশুতোষ রাঙ্কার অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে তারা কোনো পদক্ষেপ করেনি। রাঙ্কা দাবি করেন, তাদের দলের সদস্যদের মারধর করা হয়েছে এবং তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। মহিলা সমর্থকদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সমাজ মাধ্যমে রাজস্থানের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বিজেপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন। তিনি বলেন, বিজেপির গুন্ডারা আশুতোষ রাঙ্কা এবং ককরোচ জনতা পার্টির অন্যান্য স্বেচ্ছাসেবকের প্রাণের পিছনে পড়েছে। পুলিশ কীভাবে এই ধরনের হামলা হতে দিচ্ছে সেই প্রশ্ন তুলেন তিনি। ককরোচ জনতা পার্টির অভিযোগ, রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলওয়ারের নির্দেশেই তাদের দলের উপর হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, তাদের ভয় দেখিয়ে আন্দোলন থামানো যাবে না। হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেফতার করার জন্য 48 ঘন্টা সময় দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। যদিও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ককরোচ জনতা পার্টির কয়েকজন সদস্য ভগবান রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন, সেই কারণেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ফলে হামলার অভিযোগ নিয়ে দুই পক্ষের বক্তব্যে তৈরি হয়েছে মতবিরোধ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।